দিদি ভাই, কি হচ্ছে এগুলো? এরকম কান্নাকাটি করার কোনো মানে আছে? আচ্ছা তুমি যদি এরকম করো তাহলে। আচ্ছা বৌদি, কাঁদছো কেন বলো তো? কেঁদে কোনো লাভ হবে না। কি করি বলো তো ছোট ঠাকুরপো, বাবা ছেলের লড়াইতে আমি কোথায় দাঁড়াই? সত্যি বাড়িতে একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। দাদা যখন একবার আলটিমেটাম দিয়ে দিয়েছেন বাড়ি ছেড়ে চলে যাবেন, তখন যাবেনি, কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু দাদার খুব অন্যায়। আর দাদার মতো মানুষের কাছ থেকে এরকম আচরণ আশাও করা যায় না। এটা মেনেও তো নেওয়া যায় না। তাই না তাই, আজকালকার ছেলে তার একটা পছন্দ অপছন্দ থাকবে না, সব ব্যাপারে জোর খাটে। আচ্ছা দিদিভাই একটা কথা বলবো, শোনো না, অন্যভাবে নিও না। দেখো রঞ্জা কিন্তু এমনিতে ভালোই সব দিক থেকে, বলো মানে শুধু বাড়ির কথাটা তো। তুই চুপ কর মিমি, এখানে ভালো মন্দর কথাটা বড় নয়, বড় কথা হলো আমার ছেলের পছন্দ অপছন্দ। যে থাকবে সারা জীবন, সে যদি পছন্দ না করে তাহলে তাহলে বিয়েটা সুখের হবে কি করে বলতো? আরে বাবা, উল্টোটাও তো ঠিক। ওই মেয়েটারও তো একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে। সেটা আমি কাকে বোঝাই বলো তো? আচ্ছা একটা কাজ করে দেখলে কেমন হয়? কি? রঞ্জাকে পুরো ব্যাপারটা খুলে বলে ওরই সাহায্য নিই না আমরা। না, আইডিয়া। আরে আমরা তো এই দিকটা ভেবেই দেখিনি। সত্যি তো, রঞ্জা যদি নিজেই বেঁকে বসে তাহলেই তো ব্যাপারটা সোজা হয়ে যায়। আর যদি বেঁকে না বসে? যদি এমনিতে বেঁকে না বসে তাহলে আমাদের কথায় অন্তত লজ্জার খাতিরে বেঁকে বসুক। দাদা অন্তত বুঝুক যে পুরো ব্যাপারটা শুধুমাত্র আমাদের হাতে নেই। মিমি, জানিস সেদিন না রঞ্জা তোর দাদাকে আলাদা কি যেন সব বলছিল। কি? কবে? এই তো কালকে আমি দূর থেকে শুনছিলাম। পরে রঞ্জাকে ডেকে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ রে জেঠু তোকে কি বলছিলেন, তা ও বলল যে ওই লেখাপড়ার কথা। আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম যে ও আমাকে এড়িয়ে যাচ্ছে। মানে আমরা যতটা সহজ সরল ভাবছি ততটা নয়। না না, মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী, মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী। এই বিষয়ে আমার গোড়া থেকে কোনো রকম কোনো সন্দেহ ছিল না। তবে সন্দেহ আমার একটা আছে, সেটা 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 অন্য ব্যাপারে। কি ঠাকুরপো? শোনো, সন্দেহটা ওই সবুর মতো গোড়া থেকেই যে আছে সেটা আমি বলছি না। মেয়েটাকে দেখতে দেখতে আমার হয়েছে। না, আবার দেখতে দেখতে হয়েছে বললেও ভুল হবে, খানিকটা স্বীকার করে নেওয়া ভালো যে সৌম্যর ওই ইনটিউশনটাকে ফলো করতে করতে আমি একটা জায়গায় মোটামুটি মানে মনে হয় পৌঁছেছি। ও ঠাকুরপো, কি বলছো একটু খোলসা করে বলো না, আমি তো এই কথাগুলোই জানতে চাইছি। সন্দেহটা হচ্ছে আমার মনে হয় মেয়েটার অতীত মনে আছে। কি কি বলছো কি তুমি? কোনো প্রমাণ পেয়েছো? না, সেরকম কোনো প্রমাণ আমি পাইনি। ছোট্ট একটা ঘটনা, সেটাকে সেভাবে প্রমাণ হিসেবে বলাও যায় না। আর যায় না বলেই আমি নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। ও ঠাকুরপো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা কি কথাটা বলতে চাইছো একটু ভালো করে বলো না। আচ্ছা যদি সত্যি কোনো প্রমাণ পেয়ে থাকো তাহলে সেই কথাটা বলো, আমি তোমার দাদাকে গিয়ে বলি, তাহলে তো বাপ ছেলের গৃহত্যাগের আর কোনো প্রশ্নই ওঠে না। শোনো, সেদিন কথায় তোমরাও সেখানে ছিলে। ও হঠাৎ কথা বলতে বলতে বলে ফেললো যে ইউনিভার্সিটির মানে কলেজ স্ট্রিট থেকে ইউনিভার্সিটির পেছন দিকে একটা গলি আছে যেটা দিয়ে নাকি শর্টকাটে ইউনিভার্সিটি পৌঁছে যায়, মানে পৌঁছানো যায় আর কি। সেখানে দীপু আর তোতা এরাও ছিল। তো দীপু বললো না না না, কি বলছো, ওই লেনটা তো ব্লাইন্ড লেন। ও বললো না না, ওই ব্লাইন্ড লেনটার পরে ডান দিক দিয়ে একটা গলি আছে, ওই গলি দিয়ে চলে যাওয়া যাবে। তুমি আমাকে চেনাচ্ছ? ওই গলি দিয়ে আমি কতবার গেছি ওখানে। মানে
আমি ছিলাম, আমি খেয়াল করিনি। সবাই তোমরা ছিলে ওখানে, সবাই তোমরা ছিলে। আমি একবার মানে আমার মনে হয়েছিল যে একবার ওকে জিজ্ঞেস করেছি, রঞ্জা তুমি কি কখনো গেছো নাকি ওই রাস্তা দিয়ে? তারপরে এত ফ্লোতে কথাগুলো বলছিল, মানে আমি আর ওকে ডিস্টার্ব করি। তাহলে মেয়েটা রাস্তাঘাট চেনে গেছে, বলতেও পারছে, অথচ সেই মেয়ে বলছে যে আমি কিচ্ছু মনে করতে পারছি না। শোনো, আমি একবার জিজ্ঞেস করবো। ওই দিনের ঘটনাটা? না না, সেদিন জিজ্ঞেস করলে হতো, এখন ওই দিনের ঘটনায় জিজ্ঞেস করে কোন লাভ? ছোট ঠাকুরপো, এইসব ঘুরিয়ে পেঁচিয়ে কোনো লাভ নেই। একটা কাজ করো, রঞ্জাকে বরং এখানে ডেকে পাঠাও, দিয়ে বলি যে ওকে, যে জেঠু তোদের নিয়ে এসব ভাবছেন, তুই বরং জেঠুকে বারণ কর। হ্যাঁ, সেই ভালো। অন্তত একটা ব্যাপার তো নিষ্পত্তি হোক যে ও সৌম্যর বউ হচ্ছে না। ডাকি ওকে। রঞ্জা, রঞ্জা, রঞ্জা একবার এদিকে আয়। তো আছে কোথায়? সারা শব্দ পাচ্ছি না। ভেতরে নাকি? কি জানি। দাঁড়া, আমি দেখছি, বোধহয় একদম ভেতরে আছে। হচ্ছে কি খারাপ লাগছে না? বাবা ছেলে দুজনেই মুখ থম করে বসে আছে। বাড়িতে যে কি অশান্তি শুরু হলো না, লাগে না। দিদি ভাই, হ্যাঁ, কোথায় ও? কোথাও তো দেখলাম না। কি বলছো তুমি? ভেতরে ওই দিকগুলো সব ভালো করে দেখেছো? না দেখে বলছি। আরে কোথায় গেল? মানে আমাকে তো কিছু বলে যায়নি। রঞ্জা, রঞ্জা, আরে আশ্চর্য তো, হুটহাট না বলে বেরিয়ে চলে যাওয়াটা বাড়ি থেকে, ওরা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গেল ওটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা ওই 1 রুম অ্যাপার্টমেন্ট হলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি যে তোমরা ওই গঙ্গার ধারে একটা নতুন প্রজেক্ট করছো, তাই তো তোমাদেরই বলছি। না না, আমি ওটা পার্মানেন্টলি কিনেই নেব, তবে তার জন্য তো 2-4 দিন সময় লাগবে বাবা। হ্যাঁ, তাড়া আছে, আমার একটু তাড়া আছে। তাড়া মানে ওই কাল বললে ওয়ান্টেড ইয়েস্টারডে গোছের ব্যাপার আর কি। তাই করো না, তাই করো না, বেশ তাই করো। আপাতত একটা ওই ভাড়ার ব্যবস্থা করে দাও, তারপর কেনার দিনটা ফাইনাল হলে তখন না হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি কি হলো আমাকে জানিও, মানে আমি একটু দুশ্চিন্তায় আছি। ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি, হ্যাঁ। কিছু বলবে? এইভাবে তোমরা দাঁড়িয়ে আছো কেন? কি বলবো, বলার কি আছে আবার? তোমার সঙ্গে কোনোদিন এইভাবে কথা বলি? আচ্ছা, এগুলো কোনো মানে হয়? একটা ছেলে মানুষ হয়ে যাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না? চিরকাল, চিরটা কাল তুমি তোমার জেদ আর গোয়ার তুমি নিয়ে কাটিয়ে দিলে। চিরকাল নিজে যা ভালো বুঝেছো তাই করেছো, কারোর কথা ভাবনি। আর আজকে একা একাই বাড়ি ছাড়ার সিদ্ধান্তটা পর্যন্ত নিয়ে নিলে। তোমার তো কোনো অসুবিধা হবে না শাশ্বতী। আমার পেনশনের প্রায় পুরো টাকাটাই তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। আমার দায়িত্ব আমি ঠিক পালন করে নেব। শোন কেয়া, শোন, তোর দাদার কথা শোন। আচ্ছা, আমি চাকরি করি না বলে তুমি আমাকে টাকার খোঁটা দিলে, তো বুঝিয়ে দিলে যে তোমার আর আমার সম্পর্কটা শুধুই টাকার। দাদা, দাদা এরকম একটা সিদ্ধান্ত নেবেন না দাদা।
একটা বাইরের মেয়ের জন্য আপনি বাড়ির লোকজনকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, এমনকি নিজের স্ত্রী সন্তান ছেড়ে। তোমার স্কুল নেই মেজো বৌমা? দাদা, আপনি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছেন। আপনিই বলুন দাদা, আপনি যেটা বলছেন এটা কি হয় না হতে দেওয়া যায়? যা হতে দেওয়া যায় তাও তো তোমরা হওয়াতে পারোনি মেজো বৌমা। একটা কথা বলবো দাদা, যদি কিছু মনে না করেন। দেখুন, মেয়েটা যদি সত্যি অসহায় হয়ে আমাদের ওপর নির্ভর করত, তাহলে আমরা নিশ্চয়ই ওর জন্য ভাবতাম, আমরা চেষ্টা করতাম সৌম্যকে অন্তত বোঝাবার। কিন্তু মেয়েটা যদি সত্যি অসহায় হবে, যদি সত্যি কিছু মনে করতে না পারবে, রাস্তাঘাট কিছু চিনতে না পারবে, তাহলে তাহলে যখন তখন ও কাউকে কিছু না বলে কোথায় চলে যায়? ও হুটহাট করে বাড়ি থেকে কোথায় বেরিয়ে যায়? এই তো সেদিন সৌম্য ওকে রাস্তায় দেখেছে, কিন্তু ও অস্বীকার করলো। সৌম্য এতটা ভুল দেখবে? ও অসহায়, কিন্তু পর্দানসীন তো নয়। ও যদি কোথাও যেতে চায় যাক না। একটা শিশুও তো দিনে দিনে রাস্তা চেনে। তো রঞ্জা যদি নতুন করে কিছু শিখতে চায়, অসুবিধেটা কোথায়? ও অসহায় হয়ে এসেছে, এর মানে এই নয় যে চিরকাল তাকে অসহায় থাকতে হবে। যাকে আমি তোমাদের কাছে কিছু ব্যাখ্যা করতে চাই না। আর আমি তো কারো কোনো অশান্তি করছি না। তোমরা তোমাদের মতো ভালো থাকো না। আমার অসুবিধা হচ্ছে আমি চলে যাচ্ছি, আর রঞ্জা যদি চায় সে আমার সঙ্গে যেতে পারে। বাবা, বাবা, তুমি আমার জন্য বাড়ি ছাড়ছো এটা মানতে আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এখন হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু তুমি যদি তোমার সিদ্ধান্তে অনড় থাকো, তাহলে তাহলে একদিন না একদিন মা কিন্তু আমাকেই ব্লেম করবে, বলবে যে আমার জন্য তুমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছো। দেখো সৌম্য, প্রত্যেকের যেমন নিজের পছন্দ মতো বেঁচে থাকার স্বাধীনতা রয়েছে, তেমন আমারও রয়েছে। এর মধ্যে কোনো অস্বচ্ছতা নেই, কোনো অস্পষ্টতা নেই। বাবা, যাই হোক, তোমরা অনেকক্ষণ ধরে অনেকে অনেক কিছু কথা বলেছো, আমি একটাও কথা বলিনি। এবার আমি একটা কথা বলতে চাই, এবং সেটা আমি দাদাকেই বলতে চাই। দেখো দাদা, তোমার কথা অনুযায়ী না হয় সৌম্যর সঙ্গে রঞ্জার বিয়েটা হলো, কিন্তু বিয়ের পরেও যে তাদের সম্পর্কটা ভালো থাকবে তার গ্যারান্টি তো তুমি দিতে পারবে না। মানে ঘটনাটা যদি ডিভোর্সের জায়গায় গিয়ে পৌঁছয়। হ্যাঁ, সেটাই তো দাদা। বিয়েটা না হয় আপনার ইচ্ছেতে করলো, কিন্তু বিয়ের পর একসাথে থাকাটা কি অন্য কারো ইচ্ছে হয় দাদা? আমি তো এ ব্যাপারে কোনো কথা বলছি না। তোমরা কেন বলছো আমি বুঝতে পারছি না। কথা বলছো না, কিন্তু বাড়ি থেকে চলে যাবার প্ল্যান করছো। তাতে কি তোমাদের সত্যি কিছু এসে যায় শাশ্বতী? বাবা, বলো। তুমি আমার উপর মানসিক চাপ সৃষ্টি করে আমাকে রাজি করাতে পারো, কিন্তু উল্টো দিকে যে আছে সে তোমার কথায়, মানে তোমার প্রস্তাবে রাজি হবে, তার তো কোনো। সৌম্য, বাবা হিসেবে আমি মানসিক চাপ সৃষ্টি করে আমার ইচ্ছে পরিপূর্ণ করছি, এই ভুল ধারণাটা তুমি ত্যাগ করো। এটা আমার কাছে খুব অপমানজনক। বাবার অধিকারে আমি কিছু করছি না। আমি যেটা করেছি বা করতে চাইছি সেটা সন্তানের বিবেক জাগানোর জন্য। আর যখন সেই বিবেকটা আমি জাগাতে পারিনি, বাবা হিসেবে আমি ব্যর্থ। সেই ব্যর্থতার কারণে আমি সরে যেতে চাইছি সৌম্য, আর কিছু নয়। ছেলে হিসেবে একটি অপরিচিত মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে আমার বিবেক না জাগলেও তুমি যে আমার জন্য নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তাতে আমার অসুবিধা হচ্ছে বাবা। এবং এই ক্ষেত্রে আমার বিবেক আমাকে বলছে যে বাবার গৃহত্যাগ তার ছেলের জীবনে সবচেয়ে কঠিন শাস্তি।
আর তাই আমি তাই বাবা যা চাইছে তাই হোক। আমি অন্তত আমার দিকের কথাটা বললাম। সৌম্য, যা বলছিস ভেবে বলছিস তো? ভাববার তো বিশেষ কোনো অবকাশ নেই মেজো কাকিমা। আমার বাবা আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য কোথাও থাকবেন, এটাই তো সবচেয়ে বড় ভাবনা। ও বাহ বাহ, তাহলে এই বিয়েটা হচ্ছে? না, তাহলে এবার রঞ্জাকে এখানে ডাকা হোক, ওর মতামতটাও তো আমাদের জানা দরকার না? মা, আমি বেরোচ্ছি, সন্ধ্যাবেলা ফিরতে একটু দেরি হবে। অফিসের পর এক কলিগের বাড়ি গেট টুগেদার আছে, সেটা সেরে ফিরবো। কোথায় রে সেটা? ওই বেহালায় মহামায়াতলা আছে, ওখানে আসছি আমি। দাঁড়াও সোম, একটা কথা শুনে যাও। আমি বলছি হয়তো, হয়তো কেন, আমি নিশ্চিত যে মন থেকে তুমি এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিলে না, তুমি বাধ্য হইনি। কিন্তু বাবা হিসেবে আমি বলছি, দেখো তুমি মিলিয়ে নিও, রঞ্জাকে স্ত্রী হিসেবে পেলে একদিন না একদিন আমার এই একটা কাজের তুমি প্রশংসা করবে। সেদিন হয়তো আমি থাকবো না বাবা, কিন্তু যেখানেই থাকি আমি ঠিক দেখতে পাবো, ঠিক দেখতে পাবো। মেয়েটা বলেছিল আমাকে বিয়ে করতে ওর আপত্তি আছে, দেখাই যাক না শেষ পর্যন্ত। ওর আপত্তি যদি আমাকে মিথ্যে বিয়ের হাত থেকে বাঁচাতে পারে, যাক বাবা, বলটা তো এখন আর আমার কোর্টে নেই।